যে সময় মামলা হয়েছিল ও আপনি কি জানেন মামলা হয়েছিল আপনি প্রতিবাদ করেছেন পিটাই মারবেন পাটোয়ারির নামে একটা মামলা করেছিল এরপরে কি জামাতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল পিটাই মারবেন বিবৃতি দিয়েছিলেন না পিটাই মারবেন বুঝছেন মানে আমরা হইছে এই যে আপনি বলছেন না আজকে আমাদের আমির কি বলল জামাতের আমির বলল এটা সব পালিত সন্ত্রাসী, এগুলো সব পালিত সন্ত্রাসী, কোনো বক্তব্য নাই এখানে। পালিত সন্ত্রাসী আছে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির মধ্যে হামলা হয়েছে আপনারা কি এটার বিষয়ে প্রতিবাদ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একজন নেতাকে আপনাদের সময়কার সমন্বয়করা পিটিয়ে হত্যা করেছিল প্রতিবাদ করেছে আমাদের দলের কেউ করছে এটা হলো আজকে ঠিক আছে আওয়ামী লীগের পতন হয়েছে ছাত্রলীগের পতন হয়েছে আপনি কি ছাত্রলীগের পিটিয়ে মারতে পারেন না আমি দেশ কেন আপনাদের জোটের যারা আছে তারা এগুলো করতেছে বিভিন্ন জায়গায় অন্তর্বর্তীকালীন মামলা করেন আপনি যে মামলা করে বলবেন যে ভাই আপনি তো আমার শেখ হাসিনা হয়ে গেছে যে আমরা এখন দেখতেছি যে সেই পুরানো ফেসিবাদ মানে কি দেখেন জামাতের আগে কি অতীতে কথা বলতে পারছেন ফেসিবাদ থাকলে খুন থাকলে আজকে বাংলাদেশে কথা বলতে পারতেন কথা বললেই মার, এটা তো ফ্যাসিবাদী পথ। আপনাকে কে কোথায় মারছে একবার হামলা করা হয়েছে। আপনাকে কোথায় হামলা করেছে আরে ভাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে হামলা করে দাও, এনসিপির উপর হামলা নাসিরউদ্দিন করা। পাটোয়ারিকে আপনি টাকলা মুরাদ বানাবেন গালিগালাজ করবেন এইগুলো আপনি দেখেন সে কোথায় বলছে টাকলা মেরদ ভাই আপনি মামলা দেন আমাকে দিয়ে সেই গালিগালাজ সামনে আমার শাসন করতে আপনি নিজেও জানেন না না আপনি আইনের শাসন চান কি অবশ্যই আইনের শাসন এই যে আমরা বলছিলাম সিলেটে বিশেষ করে সিলেট এলাকায় এনসিপির গাড়ি বহরে যে নেতা কর্মীদের গাড়ি বহরে হামলার ঘটনা হলো কেন হলো কিভাবে হলো আমরা সবকিছু আমরা দেখেছি ওই ঘটনায় নাই আমি আসলে এটার কারণটা আপনাদের ব্যাখ্যাটা জানতে চাই এটা নিয়ে অনেক ব্যাখ্যা হচ্ছে যে কেন এই হামলাটা হলো এই সময় এসে জুলাই এসে এই ধরনের হামলাগুলো কেন হচ্ছে সবকিছু মিলে আপনার কাছে কি বা এনসিপির বক্তব্যটা কি কেন এই ধরনের হামলাগুলো আসলে হচ্ছে জি ধন্যবাদ এটা তো হামলা যারা করছে তারা বলতে পারবে আপনাদের আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে ওই পুরনো মাফিয়া সন্ত্রাসী রাজনীতি বিএনপির লোকেরা ফিরিয়ে আনতে চায় এটা এর ছাড়া আর কি কারণ হতে পারে বিএনপি যদি আমি প্রধান প্রতিপক্ষ বলি প্রধান বিরোধী দল জামাত ইসলামের সাথে সে ধরনের কোনো ঘটনা দেখছি না এনসিপি কে কেন টোটাল টার্গেট করা হচ্ছে সেটা তো বিএনপি আলাদা ভালো বলতে হবে হয়তো তারা তাদেরকে প্রধান প্রতিপক্ষ মনে করে না আচ্ছা এনসিপি কে প্রধান প্রতিপক্ষ মনে করে এছাড়া আর কি কারণ থাকতে পারে হামলা হাসছেন আপনি ইভেন এই প্রশ্নটা তো আপনার ধরেন সরকারি দলকে করা উচিত যে কেন তারা সহিংসতার পথ বেছে নিল আচ্ছা আমি আপনি জুলাই ধরেন সরকারি দলের পক্ষ থেকে মানে দাবি করা হয় জুলাই তাদের 400-র উপরে শহীদ আছে সরকারি দলের প্রধান সহ সরকারি দলের উচ্চ পর্যায়ে যত নেতা আছে সবাইকে অনুরোধ জানাই আপনারা শহীদদের কবরের সামনে যান গিয়ে জিজ্ঞেস করেন যে আমাদেরকে এরকম সন্ত্রাস করার জন্য এরকম একটা শিক্ষার্থীর চোখ উপড়ে ফেলার জন্য কিন্তু তোমরা জীবন দিছিলা আমি নিশ্চিত যদি কবর কথা বলতে পারে কবর বলবে যে না এটা আমরা দেইনি এটা আমি নিশ্চিত কারণ ওই শহীদরা বিএনপিকে সন্ত্রাস করার লাইসেন্স দেওয়ার জন্য জীবন দিয়েছে এটা আমি মোটেই বিশ্বাস করি না ওই শহীদরা বাংলাদেশের শহীদ জুলাইয়ের যে শহীদরা বিএনপির দলের মধ্যে ছিল যখন তারা রাস্তায় নেমে জীবন দিয়েছে তারা বাংলাদেশের শহীদ হয়েছে আমি নিশ্চিতভাবে শহীদ ওয়াসিম কোনোদিন এই কারণে জীবন দেন নাই যে এই সন্ত্রাস হবে তার মধ্যে আরেকজন শিক্ষার্থীকে ধরেন তার দলের লোকেরা কিংবা তার ছাত্র সংগঠনের লোকেরা চোখ উপড়ে ফেলবে এটা কোনোদিন দেয়নি তাদের জিজ্ঞেস করা উচিত তাহলে রাশিদ খান আপনাকে জিজ্ঞেস করছে এই ধরনের ঘটনা কেন ঘটছে এই সময় এসে সবাইকে সালাম এবং শুভেচ্ছা দেখেন আমাদের ফরিদুল হক ভাই যে কথা বললেন যে বিএনপি জামাতকে প্রতিপক্ষ হয়তো মনে করছে না এনসিপিকে মনে করছে আমি তার কথার সাথে যদি একটু সংযোগ করি শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন যে এনসিপি আলোচনায় থাকার জন্য নাটক করছে এবং জামাতকে জুলাইয়ের আলোচনা থেকে দূরে রাখার জন্য এই ধরনের মার খাওয়ার প্রেক্ষাপট সৃষ্টি করছে এবং তিনি আরও নানান সমালোচনা করেছেন তার মানে কি এনসিপির এই যে একের পর এক গালিগালাজ করা এমনকি হট্টগোল সৃষ্টি হওয়ার পরিবেশ সৃষ্টি করা এগুলো আসলে এক ধরনের বলা যায় যে নাটকই যেটা শিবিরের ভাষায় আমার কাছে মনে হয় যে আসলে এনসিপি তারা মানে জামাতের থেকে বড় দল কিভাবে হওয়া যায় সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কারণ এনসিপির একটি টার্গেট আছে এনসিপি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের প্রধান বিরোধী দল হতে চায় জামাতের পক্ষ থেকে এনসিপিকে নিয়ে যে হুমকি সেটি হলো যে বাপের থেকে বড় হইতে যেও না যেটা জামাতের সেক্রেটারি জেনারেল এর আগে বলেছিল এখন বাপ বড় হবে নাকি আসলে মানে ছেলে বাপের থেকে বড় হয়ে যাবে সেটা নিয়ে নানান ধরনের প্রতিযোগিতা চলছে তো সেই প্রতিযোগিতার অংশ হিসেবে জামাত শিবির দাবি করছে যে এনসিপি নানান ধরনের নাটক মঞ্চায়ন করছে আবার মানে জামাতের পক্ষ থেকে কেউ কেউ বলছে যে বিএনপি মানে এক প্রকার এনসিপিকে বড় করতেছে যে জামাতের তুলনায় এনসিপি বাংলাদেশের প্রধান বিরোধী দল হিসেবে ভালো দেখেন আমার কাছে মনে হয় যে বিএনপি এই চিন্তা কখনোই করে না আমি ফেসবুকে অনেকগুলো লেখা দেখেছি যে মূলত বিএনপি এনসিপিকে টেনে তুলতেছে তো এই মতামত অনেকের আছে বিশেষ করে জামাতের পক্ষ থেকে এই মতামত আমরা লক্ষ্য করছি অনেকে তাদের বুদ্ধিজীবীরা লিখতেছে বলতেছে
আবার এদিকে এনসিপি বলতেছে যে তারা জামাতকে প্রতিপক্ষ মনে করছে না, আমাদেরকেই তারা প্রতিপক্ষ মনে করছে। দেখেন, নির্বাচনের আগে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে অনেকে প্রস্তাব দিয়েছিল যে জামাত তো আসলে স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এদেশের জন্মে বিশ্বাস করে না, এদেশের সার্বভৌমত্ব তাদের হাতে কিভাবে নিরাপদ, তারা যদি বাংলাদেশের প্রধান বিরোধী দল হয় সেক্ষেত্রে একটি সংকট সৃষ্টি হতে পারে, কারণ তারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে, বিদেশিরা দেশের জনগণ এটিই মনে করবে। তো জামাত যদি আসলে ভবিষ্যতে ক্ষমতায় যায় সেক্ষেত্রে সার্বভৌমত্ব এক ধরনের সংকটে পড়বে। তো বিএনপির কাছে এই ধরনের প্রস্তাব যায়, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব যায়। তিনি বলেন, দেখেন, বাংলাদেশে কে অপোজিশনে আসবে সেটি তৈরি করার দায়িত্ব আমরা নিব না, কারণ আমরা দেখেছি যে একটি গৃহপালিত বিরোধী দল তৈরি করার কারণে আওয়ামী লীগের কীভাবে পতন হয়েছে। তো আমরা তো আসলে আওয়ামী লীগ হতে পারবো না, জনগণ যাকে চাইবে তারা প্রধান বিরোধী দল হবে। এটা বাস্তব যে বাংলাদেশের জনগণ এনসিপিকেই মূলত প্রধান বিরোধী দল হিসেবে চেয়েছিল এবং এনসিপির ভোটও কিন্তু মোটামুটি বেড়েও ছিল। কিন্তু যে সময় আসলে জামাতের সাথে এনসিপি গেল, মানুষ মনে করলো আরে জামাতই তো ভালো। আরও যে বিষয়টি মানুষকে বলা যায় আঘাত করেছে, যে নাহিদ ইসলাম বলেছিল যে দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। তো মানুষ যে সময় দেখলো যে নাহিদ ইসলাম স্বয়ং জামাতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করলো, এনসিপি জামাতের নেতৃত্বকে গ্রহণ করলো, তাদেরকে নেতা মেনেই জোটে গেল, সে সময় মূলত এনসিপি দুর্বল হয়ে গেল। তার মানে কি? তার মানে এনসিপি নিজেকে নিজে শেষ করেছে জামাতের জোটে যাওয়ার মধ্য দিয়ে। আচ্ছা, আপনি জোটে যাবেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে কথাগুলো বলেছিলেন আপনার খেয়াল রাখা দরকার ছিল। দেখেন, তাদের নেতারা বলেছিল যে জামাত ইসলাম তারা স্বাধীনতা চায়নি, সুতরাং তারা স্বাধীনতা বিরোধী শক্তি, এদেশের সার্বভৌমত্ব বিরোধী শক্তি, এদেশের মানচিত্রের জন্য হুমকি। এই কথা নাসিরউদ্দিন পাটোয়ারি অসংখ্যবার বলেছে, সংস্কারের নামে ভণ্ডামি করেছে। এমনকি নাহিদ ইসলাম নিজে বলেছিল যাদের ৭১-এর দায় আছে তাদের সাথে যাবো না, পিয়ারের নামে সংস্কারের নামে জামাত ইসলাম ভণ্ডামি করছে। এখন দেখেন, এখন এনসিপি বলছে যে এইটা ছিল নির্বাচনী জোট, ওই সময় বলেছিল, এখন বলছে যে আমাদের এটা সংস্কারের জোট। আপনারাই তো বলেছিলেন যে সংস্কারের নামে জামাত ইসলাম ভণ্ডামি করছে। তার মানে কি? তার মানে এই যে ১১ দলীয় জোট থেকে ২ দল চলে গেছে, এখন ৯ দল আছে, এই ৯ দলীয় জোট সংস্কারের নামে জাতির সাথে প্রতারণা করছে, ভণ্ডামি করছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে শেষ করব। আপনারা তো বলছেন যে আমরা সত্যের উপর নির্ভর করে রাজনীতি করি। আপনি তো এখন ৯ দল, আপনি কিভাবে এখন আপনার ব্যানারে লেখেন যে ১১ দলীয় জোট? এটা কি প্রতারণা না? অর্থাৎ ব্যানার থেকে শুরু করে মাঠে যা কিছু দেখছেন, এই জামাত ইসলামের প্রতারণার খপ্পরে পড়েছে একটি তরুণদের শক্তি, যাদের অনেক সম্ভাবনা ছিল, সেই তরুণদের শক্তিও আজকে জামাতের সাথে হাত মিলিয়ে জাতির সাথে যে ধরনের প্রহসন শুরু করেছে, এইটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। আমরা এনসিপির কাছ থেকে প্রকৃতপক্ষে নতুন বন্দোবস্তের রাজনীতি প্রত্যাশা করেছিলাম, যেখানে জামাত ইসলাম ভণ্ডবস্তের রাজনীতি করে আজকে নতুন বন্দোবস্তের কথা বলে জামাতের সাথে মিলিত হয়ে আজকে এই ৯ দল আজকে বাংলাদেশে ভণ্ডবস্তের রাজনীতি করছে। আমি ফরিদুল হকের কাছে আমি আবার ওই হামলার প্রসঙ্গে সেই রাশেদ খান যে কথাটি বললেন, তার যদি দাঁড়ায় যে এনসিপি আসলে নাটক করছে, তারা মানে অভিযোগগুলো আসছে যে নাটক করছে, তারা জামাতের থেকে বড় দল হতে চায়। আর একটা অভিযোগ আছে যে বিএনপি হয়তো এনসিপি কে জামাত থেকে বড় দল করার চেষ্টা করছে। ওই যে আমি ওনার শেষ পয়েন্টে একটু ইয়ে করি, দারুণ একটা, উনি এটা মাঝে মাঝে বলেন, আমি অনেকদিন ধরে খুঁজতেছি যে যখন এটা সামনাসামনি হবে তখন এটার জবাব চাইবো। নতুন ভণ্ডবস্ত, তার মানে পুরনো ভণ্ডবস্ত আছে। পুরনো ভণ্ডবস্ত কি তাহলে বিএনপি? কারা তাইলে? কারা পুরনো? আওয়ামী লীগ তো জানি ওগুলো সন্ত্রাসী, মাফিয়া, ফ্যাসিস্ট, ওর সাথে ভণ্ড শব্দটা যায় না। অন্তত ভণ্ডামি তো আর আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ যা করছে সামনাসামনি করছে, ভণ্ডামিটা ওর সাথে যায় না। তাহলে পুরনো ভণ্ডবস্ত্রটা কারা? বিএনপি। আচ্ছা, যাই হোক। আর একটা হচ্ছে যে উনি খুব কৌশলে আলাপটাকে আরেক জায়গায় নিয়ে গেলেন। সেটা হচ্ছে মূল প্রশ্নটা এড়ায় উনি জামাত এবং এনসিপির মধ্যে একটা ধরেন দ্বন্দ্বকে সামনে আনলেন, কিন্তু হামলাটা কেন করলো সরকারি দল, সরকারি দলের গুন্ডারা, সেই ব্যাপারে কোনো কথা উনি বললেন না। খুব দারুণ। আরেকটা জিনিস হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে মানে কেন এনসিপি কথা বলে? সরকারের বিএনপি তো, বিএনপির বিরুদ্ধেই তো কথা বলবো। সকল দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তো সকল সুবিধা তারা পাচ্ছে, সকল ফ্যাসিলিটিস তাদের হাতে, এবং সকল কমিটমেন্টও তারা করেছে। কমিটমেন্ট রাখবেন না আপনি, একের পর চাঁদাবাজি চলতে থাকবে, মানুষ খুন চলতে থাকবে, মাদক ব্যবসা চলতে থাকবে, আপনার ধরেন গ্যাসের দাম বাড়াবেন, বিদ্যুতের দাম বাড়াবেন, তেলের দাম বাড়াবেন। এই যে সম্ভবত এই যে বিদ্যুৎ নিয়ে কিন্তু ২-১ দিনের মধ্যে একটা বড় ঘটনা ঘটছে। এই যে আজকে বিশেষ করে পত্রিকায় রিপোর্ট হওয়ার পরে জানা যাচ্ছে, আমি নিজেও আজকে আমার বাসায় খেয়াল করলাম, আমার যেখানে প্রিপেড মিটার, সেইখানে ধরেন সপ্তাহে যে পরিমাণ মানে রিচার্জ করলে যে পরিমাণ আমি ব্যবহার করতে পারি, সেটা আমার 2 দিনে শেষ হয়ে গেছে। এটা যদি ধরেন সারা বাংলাদেশে যদি 5 কোটি গ্রাহক থাকে, 5 কোটি গ্রাহক যদি 100 টাকা করে ধরেন বেশি দেয়, তাহলে 500 কোটি টাকা চলে গেছে। 100টা, এটা ধরেন এক মাসে আমার ধারণা 1000-1500 টাকা করে শুধু সাধারণ গ্রাহক পর্যায়ে এটা গেছে। তাহলে ধরেন এখান থেকে 50-60 হাজার 1 লাখ কোটি টাকা তুলে নিছে। কারা নিছে, কি করছে, এটা আপনি কোনোদিন পাবেন না, এটা আপনি কোনোদিন খুঁজে পাবেন না, এটা খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা, যাই হোক।
আরটা হচ্ছে যে উনি অনেক কথা বলেন, অনেক ইয়ের কথা বলেন, কিন্তু ধরেন বিএনপির বিরুদ্ধে তো থাকতেই হবে, কারণ বিএনপি একটা ঐতিহাসিক প্রতারণার পথে হাঁটতেছে, ঐতিহাসিক প্রতারণা। স্বয়ং প্রধানমন্ত্রী ভোটের আগে গণভোটে হ্যাঁ ভোট চাইছেন, ঠিক আছে, কিন্তু গণভোট বাস্তবায়নের কোনো রকম কোনো সদিচ্ছা তাদের মধ্যে দেখা যাচ্ছে না। ওনারা সংবিধান সংশোধন কমিটি করছেন এবং এইটার সপক্ষে ডিফেক্টো প্রধানমন্ত্রী যিনি, যাকে উপপ্রধানমন্ত্রী হয়তো বানানো হবে, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, সফল সংবিধান এবং ফ্যাসিবাদী রাষ্ট্র রক্ষামন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি এসে ধরেন যেভাবে যুক্তি দিলেন যে আমরা আসলে তখন বলছিলাম কমিটমেন্ট আসলে রাখার জন্য করি নাই, এমনি কমিটমেন্ট করছি, রাখার জন্য কোনো কমিটমেন্ট, কারণ কমিটমেন্টের কোনো দাম যাদের কাছে নাই তারা প্রতারক, খুব সিম্পল। এবং মানে ধরেন উনি সংস্কারের কথা বলতেছে, এই বিরোধী দল কেন সংস্কার এই করতেছে না, সেগুলো সংস্কারের দায়িত্ব তো সরকারের, সংস্কারের দায়িত্ব তো সরকারকে দেওয়া হয়েছে, জনগণ দিয়েছে সরকারকে। সরকার তো বরঞ্চ ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারগুলো করেছিল বেশিরভাগ সংস্কার তারা বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভিতরে প্রণিধানযোগ্য। এর বাইরে ধরেন মানবাধিকার কমিশন আছে, গুম অধ্যাদেশ আছে, গুম অধ্যাদেশ এখন আবার পুলিশের হাতে ফিরিয়ে আনা হচ্ছে, তদন্ত ফিরিয়ে আনা হচ্ছে। ধরেন আপনি পুলিশ কিংবা আমি পুলিশ, আমি আপনাকে তুলে নিয়ে গুম করলাম, আমি তদন্ত করব, এটাই করতে চাই, সেই আগের মতোই সব চলবে আর কি। যাই হোক, এর ভিতরে ইন্টারেস্টিং একটা তথ্য দিই আমাদের মহান স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি সংবিধান রক্ষামন্ত্রী কিংবা ধরেন ফ্যাসিবাদী রাষ্ট্র রক্ষামন্ত্রী, এটা বললো ওনার জন্য, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি যার পরানায় ব্যর্থ, উনি ব্যর্থ। আচ্ছা, ওনার সম্পর্কে একটা চমৎকার খবর দেয়। ওনার ছেলেকে তো উনি অলরেডি মায়ের দোয়া ক্রিকেট বোর্ড অথবা বাপের দোয়া ক্রিকেট বোর্ডে ঢুকাইছেন। ওনার ছেলে নির্বাচনের কয়েকদিন আগে একটা পোস্ট দিছিলেন ওনার লিঙ্কডইন প্রোফাইলে, পোস্ট দিয়া জাপানের সাথে একটা বিজনেস এগ্রিমেন্ট তখন হতে যাওয়ার কথা, এটা নিয়ে উনি বলছিলেন যে এই সরকারের এটা করা উচিত না। ঠিক আছে, ভালো, সরকারের এটা করা উচিত না, খুব ভালো কথা, ভালো কাজ করেছেন। খুব রিসেন্ট জাপানের সাথে একটা আলাপ আবার আগাইছে, ওই আলাপটাই সম্ভবত আবার নতুন করে শুরু হয়েছে। জাপান 2টা ব্রিজ করবে, $3.4 বিলিয়ন, যেটার হচ্ছে গিয়া মূল্যমান বাংলাদেশি টাকা 42,000 কোটি টাকা। এইটা লোকাল পার্টনার হিসেবে কাজ করবে ওনার ছেলের কোম্পানি, যেই কোম্পানিটা চালু হয়েছে হচ্ছে অক্টোবর 2024-এ। তার মানে খেয়াল করেন, গণঅভ্যুত্থানের পরে। তার মানে এই কোম্পানির কোনো এক্সপিরিয়েন্স নেই, এটা কমপ্লিটলি পলিটিক্যাল প্রভাবে এই কাজটা করার চেষ্টা করা হচ্ছে, যেখানে এই ধরনের কাজে সাধারণত এই লোকাল কোম্পানিকে 3 থেকে 5% নিয়ে দেওয়া হয়, কি বলে যে কমিশন দেওয়া হয়। তাদের ধরেন 1200 থেকে 2000 কোটি টাকা সুন্দর করে ওনার পকেটে ঢুকে যাবে, এইটা হচ্ছে ধরেন ওনাদের পুরনো বন্দোবস্ত। সেই বন্দোবস্তের মধ্যেই ধরেন চলতেছে। আচ্ছা, আমি যে রাশেদ খান, এই যে ফরিদুল হক বক্তব্য দিলেন, আমি এনসিপি নেতারা যখন বক্তব্য দেন এক ধরনের তারা সমালোচনা করেন এবং একটু অভিনব কায়দায় সমালোচনা করেন আমরা শুনছি, এবং এর মধ্যে কয়েকজনের বক্তব্য আপনাদের ভাষায় বেশ উস্কানিমূলক, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারটা আসে। আমি এনসিপির এই নেতাদের বক্তব্যগুলো আপনার কাছে কেমন লাগে তারা যখন সমালোচনা করেন? আমার কাছে আমাদের ফরিদুল হক ভাইয়ের প্রশ্ন ছিল, উনি অনেকদিন ধরে চিন্তা করছিলেন যে সময় আমার সাথে তিনি আলোচনায় বসবেন এই প্রশ্ন করবেন যে আসলে তাহলে কারা আসলে বাংলাদেশে ভণ্ডবস্তের রাজনীতি করছে। আপনাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা ঐতিহাসিকভাবে বাংলাদেশে ভণ্ডবস্তের রাজনীতি করছে। আর এই কারণেই আমি বলি যে এনসিপি তো বলেছিল যে আমরা বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চাই, কিন্তু যে সময় ভণ্ডবস্তের রাজনীতি কোনো দল সেই 71-এর আগ থেকে শুরু করেছে, সেই তাদের সাথে তাদের নেতৃত্ব মেনে আপনি জোটে যান, তখন তো আপনার নতুন বন্দোবস্ত থাকে না, তখন ভণ্ডবস্তুই আপনাকে নেতৃত্ব দেয়। আমি সেটাই বলেছি, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আচ্ছা, তিনি আবার বললেন যে মানে ছাত্র দলের কয়েকজন নাকি একজনের চোখ উপড়ে ফেলেছে, এই সংক্রান্ত কোনো সংবাদ এখনো পর্যন্ত কোনো গণমাধ্যমে আসে নাই। দেখেন, দ্য ডিসেন্ট যেটা আপনার শিশির সাহেব তিনি পরিচালনা করেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে ছেলেটির ছবি ছাত্রদল হিসেবে দাবি করা হচ্ছে যে সে আরেকটি ছেলে সম্ভবত এনসিপি করে তার চোখে আঘাত করেছে, এই ছবিটি এই ছাত্রদল নেতার সম্পর্কে যেটি বলা হচ্ছে এটি সঠিক নয়। আমি এটি দেখাতে পারবো, আমি নিজে এটি পড়েছি। তার মানে কি, এবং ওইখানে উল্লেখ করা হচ্ছে যে এনসিপি যে ছবিগুলো প্রচার করছে হামলার, এই ছবিগুলো আসলে সঠিক নয়, মানে ওই ছেলেটিকে নিয়ে যে ধরনের ছবি প্রচার করতেছে। তার মানে কি, তার মানে ওই ছেলেটি কোথায় কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি আসলে এখনো পর্যন্ত আমরা কেউ স্পষ্ট না, এবং দ্য ডিসেন্টে এটি স্পষ্ট করা আছে। এখন ফরিদুল হক ভাই বললেন যে তার চোখ উপড়ে ফেলা হয়েছে, এখনো পর্যন্ত কোনো টেলিভিশনে কোনো পত্রিকায় এই সংক্রান্ত নিউজ হয়নি যে তার চোখ উপড়ে ফেলা হয়েছে। হ্যাঁ, সেখানে কিছু সাংঘর্ষিক ঘটনা ঘটেছে, এবং মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি যেহেতু যেখানেই যাচ্ছেন তিনি সেখানে স্থানীয় এমপি এবং মন্ত্রীদেরকে তিনি গালিগালাজ করতেছেন। দেখেন, বিএনপি যারা করে, এর বাইরেও যারা বিএনপিকে সমর্থন করে, ওই এলাকার যিনি আসলে এমপি নির্বাচিত হয়েছেন ওই এলাকার সন্তান, তার প্রতি এলাকাবাসীর এক ধরনের ভালোবাসা, মোহ, এবং তাকে কিন্তু ওই এলাকার রাহাবার হিসেবে মনে করে।
আপনি যে সময় আপনার 300-400 মানুষ জড়ো করে, তাও আবার ম্যাক্সিমামই জামাত এবং শিবিরের কর্মী, এদেরকে জড়ো করে আপনি এই এমপিদেরকে যারা এক ডাক দিলেই অন্তত 15-20 হাজার মানুষ নেমে আসে, তাদেরকে গালিগালাজ করবেন, তখন তো ভাই ওই এলাকায় প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই না? সেই প্রতিক্রিয়া সেখানে সৃষ্টি হয়। তার মানে কি? তার মানে এর দায় আপনাকে নিতে হবে। আপনি বলেন যে হাসিনার একটি গালির কারণে, হাসিনার একটি শব্দের কারণে, একটি লাইনের কারণে হাসিনার পতন হয়ে গেছে, রাজাকারের বাচ্চা বলেছিল। সেখানে প্রতিনিয়ত আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই তুকারি করে কথা বলছেন, আপনি মির্জা আব্বাস সাহেবকে নিয়ে যা তা বলতেছেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তো বলতেছেনই, তার সহধর্মিনী তার কন্যাকে নিয়ে বলতেছেন। আপনি বলতেছেন যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বাংলাদেশের একজন সজ্জন রাজনীতিবিদ বলা হয়, তার ইমেজ সম্পর্কে মানুষ অনেক প্রশংসা করে, সেখানে আপনি বলতেছেন যে তিনি তো মন্ত্রী হওয়ার যোগ্য নন, তিনি কিভাবে রাষ্ট্রপতি হবেন? এবং যে ভাষায় কথাগুলো বলেছে, আচ্ছা এই ভাষায় কথাগুলো বলার পরে আবার আপনি বলছেন যে আমি এই গালিগালাজগুলো এগুলো আমার অধিকার, শব্দের বিপরীতে আপনি শব্দ বিনিময় করেন। এই কথাগুলো এনসিপি বলছে, এনসিপির নাই নেত্রীরা, এনসিপির অন্যান্য নেতারা তারা ফেসবুকে পোস্ট করতেছে যে আপনাকে আমি গালি দিয়েছি, আমাকে আপনি গালি দেন। তার মানে কি? গালি দেওয়া যদি আপনার স্বাধীনতা হয়, তাহলে ওই এলাকার মানুষ যারা আসলে জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারাও ক্ষুব্ধতা ব্যক্ত করা, তাদেরও স্বাধীনতা আছে। যেখানে হাসিনার পতন হয়েছে কেন? আজকে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম খালি হাতে। বাংলাদেশের জনগণ যার যে সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী শেখ হাসিনার বাহিনীকে প্রতিরোধ করেছিল, এবং এইটা একটা গণঅভ্যুত্থান ছিল। গণঅভ্যুত্থানে কি কি হয় আমরা সবাই জানি, দেখেছি। ছাত্রলীগকে বাঁশের লাঠি হাতে বিতাড়িত করা হয়েছে। সুতরাং আপনি যদি বলেন যে আমি গালি দেবো আর তুমি চুপ থাকবা, শুনবা, তুমি পাল্টা গালি দিবা, এটা বাংলাদেশের রাজনীতি না। এবং এই রাজনীতি আপনারাও করে আপনাদের উত্থান হয়নি, আপনারাও প্রতিরোধ করার মধ্য দিয়ে আপনাদের উত্থান হয়েছে। সুতরাং আপনি যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করবেন, আপনি সমালোচনা করেন। যদি মাননীয় প্রধানমন্ত্রীর কোনো ভুল থাকে আপনি সেইভাবে সমালোচনা করেন, গঠনমূলক পরামর্শ দেন। আপনি বলেন যে এইটা গণঅভ্যুত্থানের সরকার, রাষ্ট্র পুনর্গঠনে আমাদের সবার ভূমিকা রাখতে হবে। কিন্তু আপনি কি করতেছেন? আপনার ভাষায় হলো সরকারি দলকে গালিগালাজ করা, ভিলিফাই করা, মিথ্যাচার করা, প্রপাগান্ডা করা। আজকে দেখেন আমি অবাক হয়ে গেছি, কর্নেল অলি আহমেদ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি আমাকে ইঙ্গিত করে বলেছেন যে বাপ মায়ের পরিচয় নাই, জাতীয় নেতাদের নিয়ে সমালোচনা করে। এরপরে রয়ের এজেন্ট, মুসাদের এজেন্ট, এরকম এজেন্ট বানিয়ে তিনি আমাদেরকে বক্তব্য দিয়েছেন। দেখেন আমি যে বক্তব্য দিয়েছিলাম সেটি হলো, প্রথম আলো পত্রিকা একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ওই সময় জনেক মাসুদ করিম নামের একজন ব্যক্তি, যিনি গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি অ্যারেস্ট হয়েছেন। তার কাজটা ছিল, আমরা যারা বাংলাদেশে অপোজিশনের রাজনীতি করি, একের পর এক আর্টিফিশিয়াল ব্যর্থ আন্দোলন সৃষ্টি করা, এবং সেই আন্দোলন যে সময় বারবার ব্যর্থ হবে, যে আমরা মাঠে নামলাম সফল হইল না, তখন তো আমরা হতাশ হয়ে ঘরে বসে যাবো, তাই না? তো এই ধরনের একটি প্রজেক্ট হাতে নিয়েছিল এবং এই প্রজেক্টের মাস্টারমাইন্ড ছিলেন এই কর্নেল অলি আহমেদ। এটা প্রথম আলো পত্রিকার সংবাদ, আপনি দেখতে পারেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমি যে সময় তিনি বলছেন যে ছোট ছেলে নাহিদ ইসলাম, মাওলানা মামুনুল হক যে সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একতাবদ্ধ হয়ে রাজপথে নামবে, বিএনপির 7 দিনে পতন হয়ে যাবে, তার সেই বক্তব্যকে কট করে আমি তার এই সমালোচনা করেছি যে ওই সময় তো কর্নেল অলি আহমেদ নিজে গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়েছিলেন এবং এটা বাস্তব এবং সত্য। আর তিনি আজকে আমাকে রয়ের এজেন্ট বানাচ্ছেন, মুসাদের এজেন্ট বানাচ্ছেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সেই এনআরসি এবং সিএএ বিরোধী যে আন্দোলন ভারতে হচ্ছিল সেটা সমর্থন জানিয়ে নুরুল হক নূরের রুমে আমাদেরকে হত্যা চেষ্টা করেছিল। এদেশেও যারা প্রকৃতপক্ষে রয়ের এজেন্ট, বাংলাদেশে যদি নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন কারা করেছিল? আমরাই করেছিলাম। সেই সময় ফরিদুল হক ভাই আমাদের সাথে ছিলেন এবং তিনি নিজেও এর দায় নেবেন না বলে তিনি ওই সময় যুব অধিকার পরিষদ ছেড়েছিলেন। আজকে জানি না তার অবস্থান কি, কিন্তু তিনি এর দায় নিতে চাননি। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তিনি আমাদের এই আন্দোলনকে সমর্থন করেন নাই, তিনি দল ছেড়েছিলেন, আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করেছিলেন। আজকে সেই রাশেদ খান, নুরুল হক নূরদেরকে বলা হচ্ছে রয়ের এজেন্ট। আজকে আমাদের সিনিয়র নেতাদের ভাষা যদি এইরকম হয়, আমার বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই। দেখেন আমার বাপ মা যদি 18 সালে রাজপথে না নামতো আর কোটা আন্দোলন সফল না হইতো, 24 সালের গণঅভ্যুত্থান হইতো না, আজকে আপনি কর্নেল অলি আহমেদ যে আমার বাপ এবং মাকে নিয়ে কথা বলছেন, এই বাংলাদেশে আপনি এই ভাষায় কথা বলতে পারছেন না। হ্যাঁ, আপনার 71-এ ভূমিকা আছে, শ্রদ্ধা জানাই, কিন্তু আপনি যে সময় স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের সাথে হাত মিলিয়েছেন এবং বিএনপিকে আপনি ক্ষমতাচ্যুত করার হুমকি দিচ্ছেন, সেই সময় প্রকৃতপক্ষে 71-এর যে অর্জন, সেই অর্জনকে আপনি ধূলিসাৎ করেছেন। আপনি তো আচ্ছা, আর একটা বক্তব্য 1 মিনিটে শেষ করি। 1 মিনিটে আপনি তো সমালোচনার বক্তব্য সমালোচনা দিচ্ছেন, আপনি তো সমালোচনার জবাবে সমালোচনা করছেন, তাহলে অন্যরা কেন সমালোচনার জবাবে মান দিচ্ছেন? আমি তো বাপ মা নিয়ে কথা বলা আর রাজনৈতিক সমালোচনা করা কি এক জিনিস? কর্নেল অলি আহমেদের মতন একজন বর্ষিয়ান মানুষ যে সময় রাশেদ খানের বাপ এবং মায়ের পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, তখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়ায়? আজকে দেখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন যে এখন আর বিসিএস দেওয়া লাগবে না, 3 মাসের প্রশংসা করলে আপনি সচিব হয়ে যাবেন। দেখেন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হন, একজন বিশেষ সহকারী, রাজনৈতিক সহকারী, তাদেরকে নিয়োগ দেন। আজকে আমাদের
যিনি আগামীতে প্রধানমন্ত্রী হতে চান, যিনি ইতিমধ্যে ফেসবুকে প্রধানমন্ত্রী, তিনি আজকে এই ভাষায় কথা বলছেন, মানুষকে বিভ্রান্ত আচ্ছা, রাশেদ করছেন, ভাই, এই বিষয়ে- মানুষকে কিভাবে প্রপাগান্ডার মুখোমুখি এই করছেন। বিষয়টা নিয়ে আজকে কি কথা- বলবেন? দেখুন 10 সেকেন্ডে, যখন জামাতের আমিরের মতন ব্যক্তি এবং কর্নেল অলি আহমেদের মতন ব্যক্তিরা একসাথে বাংলাদেশে প্রপাগান্ডা, গুজব, মিথ্যাচার, কারোর বাপ এবং মাকে নিয়ে প্রশ্ন তোলার রাজনীতি করেন, তখন বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি বলে কিছু থাকে না। আচ্ছা, এই বিষয়ে আসবো, আমি এই বিষয়ে কথাটা বলবো। দুটো ফোন আছে, ফোনটা নিয়ে আবার আসছে। হ্যালো 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 হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম ফরিদ মোহাম্মদ জাইনুল আবদিন। জি, জনি সাহেব বলেন। আমার প্রশ্ন হলো যে 24 না আসলে, 24 না এলে এই সরকার আসতো না। 24-এ যদি শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে যদি একটি নির্বাচন দিত, তাহলে 24 কোথায় যাইতো? আর আমি রাশেদ ভাইকে বলবো যে কিছু মন্ত্রী দিয়ে দেন, তাইলেই সব ঠান্ডা। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আপনার আরেকজন আছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি রাজবাড়ি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জবাব সাহেব বলেন। আমার প্রশ্ন হলো রাশেদ খান ভাই কাছে যে এই 24-এর আন্দোলন না হলে আমাদের কিন্তু এই এই নতুন সরকারের পদার্পণ ঘটতো না। তো ওনার কাছে আমার প্রশ্ন যে 24-এর আন্দোলন কি এমন কোনো কথা ছিল যে আমরা সহিংসতা ভুলে যাব এবং আমরা অদূর ভবিষ্যতে একটা স্বর্ণীয় অংশ দেখবো, কিন্তু সেটা না দেখে আমরা কেন, যেখানে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, আমরাই সবাই মিলেমিশে এই দেশ গঠন করছি, সেখানে কেন এই উস্কানিদাতা কারা এবং এই যে যারা ক্ষতিগ্রস্ত হলো এদেরকে এদের দেখা ভালো করার জন্য এই পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে কোনো অনুসরণ জানানো হয় নাই। জি, ধন্যবাদ। ফরিদুল হক, আপনার কাছে প্রশ্নটা আসলে উস্কানি বক্তব্য নিয়ে রাশেদ খান একটু আগে বেশ এই বিষয় নিয়ে কথা বলছিলেন, উত্তেজিত হয়ে যাচ্ছিলেন। এই যে বিষয়টা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়, আপনারা এটা নিয়ে মানে বিব্রত বোধ করেন কিনা, বা তার সাথে কথা বলেন কিনা, বা কিংবা তার বক্তব্য যা আছে আপনার মনে করেন ঠিকই আছে? নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তো তারেক রহমান সাহেবের মতো করে বক্তব্য দিবেন না, তিনি তার মতো করে দিবেন। তিনি আলাদা ব্যক্তি, উনি আলাদা ব্যক্তি, তো এটা দিয়ে তো কথা বলার কিছু নাই। আর গণতান্ত্রিক রাজনীতিতে ধরেন মানে আপনি মুখের বাইরে অন্য কোথাও যেতে পারবেন না, এটার কোনো স্কোপ নাই। আমি একটু ওনার কয়েকটা পয়েন্ট থেকে আসি। সেটা হচ্ছে যে উনি কর্নেল অলি সাহেবের ব্যাপারে উনি যে অভিযোগ করলেন, উনি যদি এটা বলে থাকেন ওনার বাবা মার বিষয়ে যেটা বলছেন, এটা আমি খুবই মানে একদম স্পষ্ট ভাষায় এটা নিন্দা জানাচ্ছি। কেন? কারণ হচ্ছে যে উনি হয়তোবা ভুলে গেছেন, ওনার মনে থাকার কথা, কিন্তু উনি হয়তোবা ভুলে গেছেন যে রাশেদ খানের মা 2018 সালে কোটা আন্দোলনের সময় যখন তাকে গ্রেফতার করা হয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, বেশ কয়েকদিন গুম ছিল, তখন উনি এসে কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এবং হচ্ছে যে প্রেস কনফারেন্স করে তার মুক্তি কিংবা তাকে খুঁজে দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। এটা আমরা নিজের এটার চাক্ষুষ সাক্ষী। আমরা সেই সময় হ্যাঁ আমরা এটা সহযোগিতা করেছি, আমি সহযোগিতা করেছি। কিন্তু আরেকটা বিষয় উনি যেটা বলছেন, উনি একটা অভিযোগ এই অলি সাহেবের ব্যাপারে দিচ্ছেন। অলি সাহেব ওনাকে একটা পাল্টা অভিযোগ দিয়েছে। উনি বলছেন যে অলি সাহেব ওই যে একটা কি মাসুদ করিম গঙের সাথে যুক্ত ছিল, এটা উনি জানেন, এটা আর কেউ জানে না। অলি সাহেব একটা পাল্টা বলতেছেন যে ওনারও নাকি একটা সংশ্লিষ্টতা আছে, এটা আবার অলি সাহেব জানেন, এটা ওনাদের ব্যাপার। এটার মধ্যে আমি আসলে ঢুকতে চাই না। আরটা উনি আর একটা অভিযোগ করছেন, উনি অনলাইনে যেহেতু করছেন, আমার এটা অনলাইনে জবাব দেওয়া উচিত। মোদি বিরোধী আন্দোলনের সময়, মোদি বিরোধী আন্দোলন মূলত মানে তখন গণ অধিকার পরিষদ ছিল না, ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ ছিল। আমি যুব অধিকার পরিষদের অন্যতম নেতৃত্বে ছিলাম, উনিও ছাত্র অধিকার পরিষদে ছিল। আমরা একটা জয়েন্টলি করছিলাম, কিন্তু ওই আন্দোলনটা যুব অধিকার পরিষদের নেতৃত্বে প্রথমত শুরু হয় এবং এটা কিন্তু আমরা জানুয়ারি মাস থেকে, ওই সময় 2021 সালে ফেলানি হত্যার এক দশক ছিল। জানুয়ারি মাস থেকে টানা আমরা এই আন্দোলনটা চালিয়ে নিয়ে যাই এবং একটা পর্যায়ে আন্দোলনটা আমাদের মানে অনেকের সাথে আলোচনা না করে একটা ভিন্ন দিকে টার্ন করানোর একটা ধরনের প্রচেষ্টা করা হয়। এটাও প্রবলেম ছিল না। প্রবলেমটা যে কারণে ওনাদের সাথে আমার বিরোধটা হয় সেটা হচ্ছে যে ওই সময় আন্দোলনের মধ্যে ব্যাপক মাত্রায় নির্যাতন নেমে আসে, আমাদের অনেক নেতাকর্মী, আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করা হয়। সেই সময় ধরেন ওনার তৎকালীন নেতা, আমাদেরও তখন নেতা, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, উনি গাড়ি কেনেন, এটা নিয়ে একটা ধরেন ব্যাপক অভিযোগ আসে। এবং আমি যেহেতু আন্দোলনের ওয়ান অফ দ্য অর্গানাইজার, আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যেগুলো আমি পাবলিকলি কখনো বলিনি, কারণ আমি এই ধরনের মানে কি বলে ছোটলোকি কালচারে আমি বিশ্বাস করি না, এই জন্য আমি কখনো পাবলিকলি। আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে আন্দোলনকে কেন্দ্র করে ওনারা একটা টাকা পয়সার লেনদেন, টাকা পয়সার বাণিজ্য করতেছে। তো সেইটা আমাকে আসলে খুব মানে হার্টেড করে যে এইটার জন্য আমি এই আন্দোলন করছি না। হ্যাঁ, সো আলটিমেটলি তখন ধরেন ওই তাদের সাথে আর পথ চলাটা
ইয়ে হয় না। তো আন্দোলন আমরা যেটা অর্গানাইজ করেছি, যে আন্দোলনের ওয়ান অফ দ্য মেইন অর্গানাইজার আমি, উনি নিজে বলতে পারবেন না, ওনার সেই সময়কার ধরেন আরো 10 জন ধরেন অর্গানাইজারকে ডেকে এনে উনি যদি সরাসরি কথা বলতে চায় উই ক্যান মানে ডিসকাস, ওটা উনি বলতে পারবেন। আন্দোলনের ওয়ান অফ দ্য মেইন অর্গানাইজার আমি, ওয়ান অফ দ্য ব্রেন, আমার ব্রেন চাইল্ড এটা, যারা আমরা ব্রেন চাইল্ডের এই আন্দোলনটা আমরা ডিজাইন করেছিলাম আমি তাদের একজন। আমার এই আন্দোলনের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কিছু নাই, আমি আসলে তাদের সঙ্গ ত্যাগ করেছিলাম, আন্দোলন থেকে ত্যাগ করছি, ব্যাপারটা তা না। সো এইটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল। আরেকটা জিনিস হচ্ছে যে কি বলে যে উনি জামাতকে ভণ্ডবস্তের কথা বলেছেন, জামাতকে ভালো, কিন্তু জামাতকে খেয়াল করে দেখেন 76 সালে জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 90 সালে জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন বেগম খালেদা জিয়া, 2001 সালে জামাতকে সাথে করে নিয়ে ক্ষমতায় গিয়ে জামাতকে মন্ত্রিত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া, এবং 22 বছর জামাতের সাথে ওনারা জোটে ছিলেন, তখন কিন্তু ভণ্ড ছিল না। খুব ইন্টারেস্টিং কিন্তু। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওনারা খুঁজে দেখতে পাচ্ছেন না, ওনারা সরকারে আছেন, ওনার কাছে পুলিশ আছে, রাষ্ট্র আছে, গোয়েন্দা সংস্থা আছে, সবকিছু আছে, কিন্তু কারা হামলা করেছে এখন ওনারা দেখতে পান নাই এটা। কিন্তু এইখানে যারা হামলা করেছে ওনাকে একটু অনুরোধ করবো, উনি পত্রিকায় যেহেতু নিউজ আসেন উনি দেখতে পান নাই, ওনাকে অনুরোধ করবো যারা হামলা করেছে তারা নিজেরা এটা ভিডিও করে এটা ছড়িয়ে দিয়েছে। তাই ওনার কথা এটা বোঝা যাচ্ছে পরিষ্কার যে ওদের কাছে সিগন্যাল ছিল যে তোরা হামলা কর, তাহলে তোদের কিছু হবে না। এই জন্য ওরা ভিডিও করে, মানে আপনি একটা অপরাধ করছেন, সেই অপরাধ আপনি নিজে ভিডিও করে আপনি সার্কুলেট করার মতো দুঃসাহস কোথায় পাবেন? আমি ওনার কথায় পরিষ্কার হলাম, কারণ উনি সুন্দর করে বলছেন যে পত্রিকায় তো নিউজ আসেনি, পত্রিকায় তো ধারণা করছি মিডিয়াগুলোকে ওনারা চাপ দিয়েছেন পূর্বের আমলের মতো। এই জন্য মিডিয়ায় মানে যারা হামলা করছে তারা এটা ভিডিও করে ছড়াচ্ছে, পত্রিকায় কিংবা মিডিয়াতে কেন আসলো না, কিংবা আসলে উনি কেন দেখলো না? নিশ্চয়ই তাহলে এই ঘটনাগুলো আপনাদের নেতৃবৃন্দ যেটা বলছেন, নেতৃবৃন্দ এই পদযাত্রা গিয়ে এই এলাকার এমপিদের গালিগালাজ করছেন বা তাদের গালিগালাজ মানে কি? কোনটা গালি আর কোনটা গালি না কে ঠিক করে দেয়? কোনটা গালি? উনি গালি দেন না, উনিও তো গালি দেন। গালি কোনটা গালি না কি ঠিক করে দেয়? আমরা কি গালির অভিধান ঠিক করছি? এবং গালির অভিধান করে আমাদের পার্লামেন্টে কিংবা ধরেন আমরা কি আইন পাস করছি যে এই গালি দেওয়া যাবে না? আমরা কি এটা করছি? যতক্ষণ পর্যন্ত করি নাই, গালি দিলে যদি আপনার আপনি মানহানি মামলা করেন। রাজনৈতিক শিষ্টাচারের একটা ব্যাপার আছে। শিষ্টাচার কে ঠিক করে দিচ্ছে? কোত্থেকে ঠিক করছেন আপনি? শিষ্টাচার কি ধরেন কোত্থেকে ঠিক হচ্ছে শিষ্টাচার? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ধরেন মনে করেন যে ওই যে ওনাদের এক সিনিয়র নেতা বলছেন যে মূত্র বিসর্জন করলে বঙ্গোপসাগরে ভেসে যাবে? রাজনৈতিক শিষ্টাচার কি এইটা যে ওনাদের এক মন্ত্রী, বর্তমান মন্ত্রী, তার নেতৃত্বে যুবদলের এক নেতা লম্বা সময় যমুনা ঘেরাও দিয়ে আন্দোলন করে সিটিং অ্যাডভাইজারদেরকে বলতেছেন মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম? এটা রাজনৈতিক শিষ্টাচার কিনা? ওটা শিষ্টাচার হলে এটাও তো শিষ্টাচার, কোনো অসুবিধা নেই তো। এটা মুখের কথাকে আপনার মুখের কথা পর্যন্ত রাখতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সহিংসতা এবং উস্কানি আপনি বলছেন না, উস্কানিকে সহিংসতার অজুহাত বানায় কারা? যাদের কাছে ক্ষমতা থাকে। ক্ষমতা না থাকলে যেটা হয়, এই যে আপনি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে দেখেন, ওই যে টাকলা মুরাদ, ওই যে বেদমটা, ঠিক আছে, এ কি পরিমাণ ধরেন বাজে ভাষায় বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে বক্তব্য দিয়েছে, কিছু করতে পারছে? ওর কথা বাদ দেন, শেখ হাসিনা কি বলছে, এগুলো সব বাদ দেন আপনি। এই যে যাকে রাখার জন্য 2 বছর ধরে সংবিধানের এ মাথা উল্টায় ফেললো, চুপ্পুর অন্তত গোটা ডজন খানেক আপনি ভিডিও পাবেন এই 3 জনকে নিয়ে যে ভাষায় সে আক্রমণ করেছে। কিছু করছে? বঙ্গবন্ধু হামলা করেন নাই কেন করেন নাই? তার মানে কি ক্ষমতা থাকলে আপনি হামলা করবেন এবং ওইটাকে উস্কানি নামে জায়েজ করার চেষ্টা করবেন? এগুলো ভণ্ডামি, সিম্পল। এটা সন্ত্রাস, পরিষ্কারভাবে বলতে হবে এটা সন্ত্রাস, সিম্পল। এবং যদি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস, আপনি খেয়াল করে থাকেন একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, ভিডিও তারা নিজেরা চাপা করতেছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে বহিষ্কার করা হয়েছে, করা হয়নি। তার মানে এটা সেন্ট্রালের সিদ্ধান্ত। এবং উনি নিজে কিন্তু গতকালকে না পরশুদিন বক্তব্যের মধ্যে বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি স্যার আসেন, আমরা প্রোগ্রাম করতে দিব। তার মানে কি এটা ওনাদের প্ল্যান। আরেকজন নেতাও কিন্তু বলেছেন, আরেকজন সম্ভবত জামালপুরের একজন এমপি এবং উনি সম্ভবত মন্ত্রীও, উনিও কিন্তু একই কথা বলেছেন। তার মানে এটা একটা বিএনপির প্ল্যান যে আসলে এনসিপির উপর আক্রমণ করা হবে, এবং এই আক্রমণ করার জন্য ওনারা একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এই জন্য কারোরই কিছু হয়নি, এটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি নাকি উনিকে ফোন করে বলেছিলেন যে আর গালাগালি করবেন না। হ্যাঁ, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এটার মধ্যে যেতে চাই না। আমি সামনে যেটা হয়েছে সেটা দেখতে চাই, আমি ব্যক্তিগত আলাপের মধ্যে আমি যেতে চাই না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টেনেছেন, মানে ওনাকে যোগ্যতা আপনি যাকে যোগ্য মনে করবেন আমারও তাকে যোগ্য মনে করতে হবে। হোয়াট ইজ দিস? এটা কি ভাই? এটা ফ্যাসিলিটি আচরণ। আমি মির্জা ফখরুল ইসলাম, আমি নিজে বক্তব্য দিচ্ছি, আপনি শোনেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি স্বীকার করি, উনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের রাজপথের সিপাহ সালার ছিলেন, কোনো অসুবিধা নাই। বাট উনি নিজে 2 দিন আগে যে কথা বলেছেন, এরপরে তো ধরেন আমিও মনে করি যে ওনার এই পথে থাকার নাই, সক্ষমতা নাই কিংবা যোগ্যতা নাই। কেন? উনি নিজে 2 দিন আগে বলতেছেন যে কোনো কিছুই বদল হয়নি, সব আগের মতোই ঘুষ দুর্নীতি চলতেছে। তা ভাই, কোনো কিছু বদল হয় নাই, সব আগের মতো ঘুষ দুর্নীতি চলতেছে। আপনি 6 মাসে কি করলেন? আপনাকে তো এই যে আপনি যে লালবাতি জ্বালিয়ে যে গাড়ি চালান, জেসি গাড়ি, আপনি যে এসি রুমে বসে অফিস করেন, যে হেয়ার রোডের যে বাংলোতে থাকেন, এগুলো সব পাবলিকের ট্যাক্সের পয়সা হয়, এবং এগুলো ঠিক করার জন্য পাবলিক আপনাকে ভোট দিয়ে ওই পদে পাঠিয়েছে। ঠিক করতে না পারলে ছেড়ে দেন, তার মানে আপনার যোগ্যতা নাই। এটা আমি বলতেছি ভাই, ওনাকে যদি আমি যোগ্যতা মনে করতাম তাহলে আমি ওনাকে নেতা মেনে আমি বিএনপি করতাম। খুব সিম্পল। আমি তো ওনাকে যোগ্য মনে করি না বিধাই তো আমি অন্য একটা দল করি। তো এটা আমি বলতে পারবো না?
ওইটা বললে কি শিষ্টাচারের সমস্যা হয়ে যাবে? তাহলে এটা বলার জন্য আমার কি করা লাগবে? তাহলে এইগুলো আপনারা বার ঠিক করেন। সংবিধান যেহেতু সংশোধন করতেছেন, সংবিধানে ঢুকান। আপনাদের যেহেতু একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ আছেন, যিনি ৭২-এর সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান, মুজিববাদী সংবিধান রক্ষা করার জন্য আদা জল খেয়ে ধরেন নেমে আসেন গত 2 বছর ধরে। পুরো গণঅভ্যুত্থানকে উনি ধরেন খেয়ে ফেললেন, গিলে ফেললেন গণঅভ্যুত্থানকে। আপনি গণভোটের এখন কোনো কথা নাই, সংস্কারের কোনো কথা নাই, শুধুমাত্র ধরেন বিরোধী দলের উপরে দমন পীড়ন। এটা কেন করতেছে জানেন? এটা করতেছে হচ্ছে কি আগামী নির্বাচন আবার ম্যানিপুলেট করবে। বিএনপির পুরনো খাসলত আপনি খেয়াল করেন, বিএনপি সহজে কিন্তু এর আগে কখনো ক্ষমতা ছাড়ে নাই। পুরনো খাসলত, সে যায় ঝামেলা করবেই, নির্বাচন আসবে, নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। সেটার উপকরণ অলরেডি দেখা যাচ্ছে। কিরকম একটা জিনিস বলি, তাদের দলের মধ্যে কাজ করা একজন লোককে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। সমস্যাটা হচ্ছে এইখানে, বিরোধী দলকে মাইরা পিটা দলের উপরে রাখবে এবং এই যে ইলেকশন মানে কি বলে ইলেকশনকে ম্যানিপুলেট করার যে পুরনো মেকানিজম সেটা শুরু করবে। পাশাপাশি এই যে দেখেন জনজীবনে যে দুর্ভোগ, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তেলের দাম, এই যে বিদ্যুৎ নিয়ে যে ধরেন মহাকেলেঙ্কারি ঘটে গেল, এটা আসবে কয়েকদিনের মধ্যে। দেখেন আমার বাসায় যেহেতু প্রিপেড মিটার আমি চালাই, সারা বাংলাদেশ থেকে আজকে খবর আসতেছে এই ১,০০০-১,৫০০ টাকা ধরেন ১,৫০০ টাকা করে 5 কোটি মানুষের ধরেন বেড়ে গেলে কত হাজার কোটি টাকা চলে গেছে। এই টাকা কাদের টাকা? কে হিসাব দিবে? কোথায় গেল? কার পকেটে গেল? আপনি খুঁজেই পাবেন না। মোহাম্মদ রাশেদ খান, ফরিদুল হক অনেকগুলো অভিযোগ করেছেন, বক্তব্য দিয়েছেন, কোন উত্তর দেবেন কিনা? উত্তর তো দিবই। আপনাকে দেখায় দ্য ডিসেন্ট, আমার ভাই নিশ্চয়ই এই সংবাদ দেখেছেন। দেখেন এখানে পোস্ট করেছে কে? আমি শেষ করি। দেখেন আপনি আপনার সময় দেখেন, সাজিদ আলম পোস্ট করেছে। তিনি দাবি করছেন যে এইখানে যাকে আঘাত করা হচ্ছে সেই ব্যক্তি হলেন আপনার আলিফ, এবং যিনি আঘাত করতেছেন তিনি হলেন নাজমুল হাসান অনিক। তার মানে কি? তার মানে হ্যাঁ, ওই ছেলেটি আঘাতপ্রাপ্ত হয়েছে। সেটা কিভাবে হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু কথা হলো যে আপনি যাকে দায়ী করতেছেন সে এই ঘটনার সাথে দায়ী না, এবং যে ছবি ভিডিও আপনি প্রচার করতেছেন সেটাও সত্য নয়, এবং এইটা দ্য ডিসেন্ট তারা এটি তদন্ত করে পেয়েছে। আচ্ছা, এবার আসি। দেখেন ভাই বললেন যে আমি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পছন্দ করতাম, যোগ্য মনে করতাম, আমি তো বিএনপি করতাম। আপনি যেহেতু বিএনপিকে অযোগ্য মনে করেন, তাহলে বিএনপির সাথে কেন জোট করতে চেয়েছিলেন? তাই না? বিএনপি তো মূলত এনসিপিকে 4টি আসনের বেশি দিতে রাজি হয়নি, যে কারণে জামাতের সাথে গিয়েছি। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে জামাতকে কত গালিগালাজ এনসিপি করেছিল। সেই সময় জামাতের সেক্রেটারি জেনারেল তিনিও বেশ কঠোর সমালোচনা করেছিলেন, এবং জামাত শিবিরের নেতৃবৃন্দ এনসিপিকে খাইয়ে ফেলাবে এমন একটা অবস্থা। ছাত্র সংসদ নির্বাচনে নানান কৌশলে এনসিপির ছাত্র সংগঠনকে তো হারিয়েই দিল, যেখানে তাদেরই জেতার কথা ছিল। আব্দুল কাদের যেখানে ভিপি হয়, সেখানে ছাত্রলীগের সাবেক নেতা শিবির নেতা আপনার সাদিক ক্যাম্প ভিপি হয়ে গেল। তো নানান মেকানিজম হয়েছে। তো যাই হোক, এখন যেহেতু আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পছন্দ করেন না, তাহলে 2 জন উপদেষ্টা পদত্যাগ করার আগের রাতে কেন তার বাসায় গিয়ে বসে থাকলো উপদেষ্টারা? এবং সেই সময় তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্ত্রী না, আপনারা ওই সময় পর্যন্ত মন্ত্রী, আপনারা বসে থাকলেন। নাহিদ ইসলাম নিজে তার বাসায় অসংখ্যবার গিয়েছেন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না আপনি, তার বাসায় তো প্রায়ই আপনার বৈঠক করতেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যে সময় এলাকায় ঢুকতে পারবে না, যে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করেছে, সেই সময় যাতে তিনি তার এলাকা চাঁদপুরে যেতে পারেন এই জন্য ব্যবস্থা করেছে কে? বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। যে সময় আমি শেষ করি, যা বলে সেই গালিগালাজ, না আরো অনেক কথা বলেছে, তো ওই সময় কিন্তু চট্টগ্রামে যে সময় জনগণ বিক্ষুব্ধ হয়েছে, কারণ তিনি কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে, কক্সবাজারের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই কিন্তু যাতে ঢাকায় নাসিরউদ্দিন পাটোয়ারি সেফলি ফিরতে পারে সে ব্যবস্থা করেছেন। আচ্ছা, আপনি বললেন যে 72-এর সংবিধান মুজিববাদী সংবিধান। আপনারা যে দলের নেতৃত্ব মেনে জোটে গিয়েছেন, সেই দলের প্রধান নেতা জামাতের আমির তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে কি বলেছেন? আমরা কোথায় বলেছি, আমাদের কে বলেছে আমরা 72-এর সংবিধান মানি না? বলছে না? তাহলে আপনি যেখানে বলছেন 72-এর সংবিধান আমি মানি না, এটাকে ছুঁড়ে ফেলতে হবে, সেখানে আপনার নেতা, আপনাদের নেতা, আপনাদের জোটের প্রধান নেতা তিনি বলছেন 72-এর সংবিধান তিনি মানেন, তার মানে মুজিববাদকে তিনি মানেন, কারণ একসময় তিনি জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। আচ্ছা, এইবার আসি যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যে তার ভাষায় তার মতন করে কথা বলবে? হ্যাঁ, এটা সত্য, এটা তিনি সঠিক বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একসময় ছাত্র ফেডারেশনের রাজনীতি করতেন, তবে ছাত্র ফেডারেশনের রাজনীতি করা অবস্থায় তিনি ছিলেন আবার শিবিরের সাথী। তিনি কিছুদিন আগে একটি পডকাস্টের সাক্ষাৎকারে নিজে এই কথা বলেছেন। তার মানে কি? তার মানে আপনি শিবির করা অবস্থায় বাম করলেন, এরপরে আপনি গেলেন কোথায়? আপনি গেলেন, যেহেতু ছাত্র ফেডারেশন থেকে আপনাকে বহিষ্কার করে আপনি গেলেন এবি পার্টিতে। তারপর এবি পার্টি ছেড়ে আপনি তখন আবার নাহিদরা যে সময় দল গঠন করলো আপনি সেটি করলেন।
এনসিপি করলেন। আপনি কি করলেন? আপনি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক হিসেবে আপনি কি করলেন? আক্তার হোসেনকে মাইনাস করে আপনি হয়ে গেলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, আর আক্তার হোসেন হয়ে গেল সদস্য সচিব। এটা কোন প্রক্রিয়া? এটা কি প্রতারণা না? যেখানে আক্তার হোসেনকে কেন্দ্র করেই ছাত্র শক্তি গঠিত হয়েছিল, সেখানে আক্তার হোসেনকে কিভাবে কোন প্রক্রিয়ায় মাইনাস করেছিল এখনো পর্যন্ত তাকে নানানভাবে মানে বলা যায় পিছনে রেখেছে এনসিপিতে যারা যোগ্য নেতৃত্ব। আমি ফরিদুল হক ভাইয়ের সাথে হ্যাঁ টকশোতে আমাদের আলোচনা হবে ঠিক, কিন্তু ফরিদুল হক ভাইরা যে প্রত্যাশা আশা নিয়ে তারা এনসিপিতে যুক্ত হয়েছিলেন সেটার কতটুকু বাস্তবায়ন হয়েছে? তারা নিজেরাই সমালোচনা করেছিলেন জামাত সম্পর্কে, আজকে হয়তো তিনি সমালোচনা করেননি, কিন্তু নির্বাচনের আগে তিনি, মনিরা শারমিন, সামান্তা শারমিন থেকে শুরু করে সরোয়ার তুষার, তারা তো ব্যাপকভাবে সমালোচনা করেছিলেন যে জামাতের সাথে যাওয়াই যাবে না। দেখেন রাষ্ট্র সংস্কার আন্দোলন যে দল তিনি আগে করতেন, সেই দলের সাথে এই নতুন দল এনসিপি অত্যন্ত ভয়ানকভাবে প্রতারণা করেছে। দেখেন হাসনাত কায়েম সাহেব, তিনি আমার একজন আইনজীবী ছিলেন, আমি যে সময় 2018 সালে জেলে, দেখেন একজন ভালো মানুষ, তিনি বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন। তাকে বোঝানো হলো যে আমরা নতুন জোট করব, আপনাদেরকে আমরা ওয়াদা করছি, আর যার সাথেই যাই না কেন, জোট করি না কেন, জামাতের সাথে অন্তত জোট করব না। এই বলে নাহিদ ইসলাম তাকে আনলো বিএনপির যুগপৎ আন্দোলনের জোট থেকে বের করে আনলো। এরপরে কি করলো? সেই জামাতের সাথে চলে গেল। এখন অ্যাডভোকেট হাসনাত কায়েম সাহেব তিনি কি হয়ে গেলেন? তিনি অত্যন্ত বিব্রত হলেন। তার একটি বক্তব্য নিশ্চয়ই আপনিও শুনেছেন, তিনি বলছেন যে এনসিপি জাতির যে ক্ষতি করেছে, জাতির সাথে যে ধোঁকাবাজি প্রতারণা করেছে, সেটা এনসিপি নিজেও জানে না যে জাতির সে কত ক্ষতি করেছে জামাতের সাথে যাওয়ার মধ্য দিয়ে। তার মানে কি আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন না? এই যে আমি একটা উদাহরণ দিলাম, জামাতের সাথে যাওয়ার মধ্য দিয়ে আপনার নতুন বন্দোবস্ত তো সব নতুন ভণ্ডবস্ত হয়ে গেল। এটা তো দুঃখজনক। আচ্ছা ভাই আরো বললেন যে আপনার মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। দেখেন একটি দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনের পরে অনেকে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তো ওই সময়কার বাস্তবতায় এখন অনেকে চিন্তা করছে না যে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে আনা দরকার। তো নানান চিন্তা, নানান বুদ্ধি পরামর্শ অনেকে দিয়েছিলেন বা সবাই মিলে আলোচনা করেছিলেন যে জামাত ইসলাম ঠিক আছে রাজনীতি করুক, হয়তো তারা তাদের সেই ভুলের জন্য অনুতপ্ত। দেখেন জামাত ইসলাম যেখানে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যেটি এর আগে জামাতের অন্যান্য নেতৃবৃন্দের অনেক বক্তব্য বলেছে, এমনকি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবও বলেছে চট্টগ্রামে গিয়ে। সেখানে এই জাসদ ছাত্রলীগের সাবেক নেতা বর্তমান জামাতের আমির, তিনি চট্টগ্রামে গিয়ে বলেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছে কে? কর্নেল অলি আহমেদ। এই যে ভণ্ডবস্তের রাজনীতি, আজকে এনসিপি কে এই ভণ্ডবস্তের রাজনীতি বিশ্বাস করে? শোনেন, ইতিহাসে যার যতটুকু ভূমিকা তাকে ততটুকু মূল্যায়ন করতে হবে। শেষ লাইন, টাকলা মুরাদের কথা বললেন যে টাকলা মুরাদ যে সময় জাইমা রহমানকে নিয়ে তিনি অনেক আজে বাজে ভাষায় কথা বলে, সেই সময় তো আপনারা প্রতিবাদ করেন নাই। তার মানে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা আরেকটি টাকলা মুরাদ বানাতে চাচ্ছেন? তো এই টাকলা মুরাদ বানানো কি এনসিপির রাজনীতি? এনসিপির কাছ থেকে মানুষ অত্যন্ত সৃজনশীল ভালো রাজনীতি না, এখন বলতেছি, আমি তো এখন বলতেছি আপনাদের কাছ থেকে এনসিপি যে ভাষা বলছে এই ভাষা কি কি বলছেন আমি তো সেটাই বলছি। আমি ওই জায়গায় তো বিরোধ বলি না, তার উদাহরণটা এনেছি। ওই সময় আপনি কেন পারলেন না? না ওই সময় বিএনপির জায়গা থেকে আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সবাই করা হয়েছিল, সবাই প্রতিবাদ, আপনি নিজেও প্রতিবাদ করেছেন। সুতরাং আপনি কেন সেই টাকলা মুরাদের উদাহরণটা আনলেন? তার মানে দিচ্ছি যে আপনারা কি টাকলা মুরাদ হতে চান? কেন হবে আপনি জানেন যে আপনারা টাকলা মুরাদ হতে চাই না? না আপনারা হামলা কেন হামলার কথা সিগন্যালটা এটা দিয়ে শেষ করি। তিনি বললেন যে আপনারা তো সিগন্যাল দিচ্ছেন। দেখেন হ্যাঁ আমি বলেছি যেহেতু নাসিরউদ্দিন, আমরা এনসিপি বড় হোক আমরা চাই, কারণ এনসিপি সংগ্রাম আছে, ভূমিকা আছে। এখন কথা হলো আমি যেটি বলেছি, যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বত্র গিয়ে গালিগালাজ করছে, ওই এলাকার কি গালি দিচ্ছে একটু বলেন না, একটা গালির কথা বলেন ভাই, এগুলো বলার মতো এগুলো কি গালি করে কথা বলা আজম মন্ত্রীকে টাকার করলে অসুবিধা কি? মানে কি তুই তো করে কেন বলতে পারবে না? তুই তো করি কি বলেন? আপনি একটু আগে জামাতের আমির বলতেছেন না, কিন্তু আপনি তো সচিব পদমর্যাদা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী আপনি তো তার থেকে আমি রাজনৈতিক সহকারী, আপনি কি তাকে রাজনৈতিক সহকারী হন, কিন্তু আপনি তাকে মাননীয় বলে আপনি তো সম্বোধন করা উচিত, আপনি সেটা করছেন? আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব বলা যাবে না, বিএনপির বলা উচিত, আপনি মাননীয় বিরোধী দলে হুইপ বলা উচিত ওনাকে। আপনি মাননীয় না বলেন, আপনার তো রাজনৈতিক পরিচয় আছে, সেই পরিচয়টা দেন। আপনি সেটা দিচ্ছেন না, তুই তো করে বলার অসুবিধা কি? কোথাও কোনো সিগন্যাল নাই, কিন্তু ওই এলাকার মানুষ যারা জনপ্রতিনিধিকে ভালোবাসে, সেই জনপ্রতিনিধি তার বক্তব্য আছে, তারা ক্ষুব্ধ হচ্ছে। এইজন্য বলছি এনসিপি পদ্ধতি রাজনীতি করুন, এটা সব পালিত সন্ত্রাসী, এগুলো সব পালিত সন্ত্রাসী, কোনো বক্তব্য নাই এখানে। পালিত সন্ত্রাসী আপনাদেরও আছে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির মধ্যে হামলা হয়েছে, আপনারা কি এটার বিষয়ে প্রতিবাদ করেছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন নেতাকে আপনাদের ওই সময়কার সমন্বয়করা পিটিয়ে হত্যা করেছিল, প্রতিবাদ করেছেন? আমাদের দলের কেউ করছে এটা? ওই সময় তো সমন্বয় ছাত্রদলের সবচেয়ে বেশি সমন্বয় ছিল, জাহাঙ্গীরনগরের বিরোধী হচ্ছে ছাত্রদল, এটা তো পরে সবথেকে বেশি সমন্বয় ছিল, এটা স্বীকার করলেন, ধন্যবাদ। ছাত্রদল দখল করে রাখছে। আমার কথা হলো আজকে ঠিক আছে আওয়ামী লীগের পতন হয়েছে, ছাত্রলীগের পতন হয়েছে, আপনি কি ছাত্রলীগের পিটিয়ে মারতে পারেন? না আমি তো কেন আপনাদের জোটের যারা আছে তারা এগুলো করতেছে বিভিন্ন জায়গায়, অন্তর্বর্তীকালীন আপনি যে মামলা করেন,
তো বলবেন যে ভাই আপনি তো আবার শেখ হাসিনা হয়ে গেছেন। না, তাহলে যে কি? সময় ও, মামলা আপনি হয়েছিল, পিটাবেন। শোনেন, ও, আপনি যে পিটাবেন, সময় পিটাবেন। মামলা হয়েছিল, আপনি প্রতিবাদ আপনি করেছিলেন। পিটাবেন, পিটাবেন। নাসিরউদ্দিন পাটোয়ারির নামে একটা আইন মামলা আদালত হয়েছিল। আইন আদালত এরপরে কি শাসন জাতীয় চালনা? পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল। শাসন এনসিপির চালনা? পক্ষ পিটাই থেকে পারবে, পিটাই বিবৃতি দিয়েছিলেন না? পিটাই পারবে, বুঝছেন? না, পিটাই কেন মানে পারবো? আমলা হইছে, ওরা শোনেন, পিটাই পারবে। এই যে আপনি বলছেন না, আজকে জামাতের আমির কি বললো? জামাতের আমির বললো আচ্ছা, ফরিদুল, যে আমি- আমরা আচ্ছা, এখন ফরিদুল, দেখতেছি আপনি যে এক সেই মিনিট পুরানো ফেসিবাদ, মানে কি দেখেন জামাতের আমির কি অতীতে কথা বলতে পেরেছে? ফেসিবাদ থাকলে ঘুম থাকলে খুন থাকলে আজকে বাংলাদেশে কথা বলে বলতে পারতেন, মিছিল করতে পারতেন। কথা বললেই মার, এটা তো ফ্যাসিবাদী পথ। কোথায় মারা হচ্ছে? আরে বলেন, বলেন, জি, বলেন, বলেন। আপনাকে কে কোথায় মারছে বলেন? একাধিকবার হামলা করা আপনাকে হয়েছে। কোথায় হামলা করেছে? আরে ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারিকে হামলা করে দাও, এনসিপির উপর হামলা নাসিরউদ্দিন করা। পাটোয়ারিকে আপনি টাকলা মুরাদ বানাবেন, গালিগালাজ না, করবেন, টাকলা মেরদ, এইগুলো আপনি প্রতিবাদ দেখেন করবেন সে না? কোথায় বলছে টাকলা মেরদ? ভাই, আপনি মামলা আপনি তো দেন আমাকে তাকে। দিয়ে সেই গালিগালাজ সামনে আপনি আমার আইনের শাসন চেষ্টা চান করতেছেন, কিনা? আপনি নিজেও জানেন। না, না, আপনি আইনের শাসন চান কিনা? অবশ্যই আইনের শাসন আইনের চাই। শাসন চাইলে মামলা দেন, জেলে নেন। না, মামলা আপনি- সেই সময় তো আপনি আবার আপনি- প্রতিবাদ আপনি করবেন। উস্কানি- আপনি এর আগে যে সময় মামলা হয়, আপনি উস্কানি প্রতিবাদ দিবেন। দিয়েছিলেন। হ্যাঁ, আপনি বলেন দিয়েছিলেন যে তো। কোন কথায় প্রতিবাদ দেওয়া লাগবে। আপনি তুই-তুকারির জন্য যদি প্রতিবাদ দিতে হয়, তাহলে আমি এটার জন্য প্রতিবাদ দিতে রাজি না। তাহলে আপনি কি আপনার না, আপনি আমাকে তুই শোনেন, বলেন, আপনি আমাকে তুই আমি বলেন, বলি, কোনো অসুবিধা নেই তো। আপনার বড় কোনো ভাই- সমস্যা নাই। আপনার বড় ভাইয়ের সাথে আপনি তুই করতে পারেন, কোনো সমস্যা শেষ করে নেই। দাও, বাংলাদেশের শেষ করে দাও। সংস্কৃতি, আপনার বাবার সাথে কি আপনি এটার তুই জন্য করতে আপনি পারেন? পিটাবেন। না, না, আপনার বাবার এটার জন্য সাথে আপনি আপনি তুই পিটাবেন। করতে পারেন, আমাকে এটার বলেন জন্য তো। আপনি পিটাবেন। না, পেটাচ্ছি চোখ তুলে কোথায়? নেবেন এটার কোথায় জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা আচ্ছা, হয়েছে? চোখ তুলে ছাত্রী নেবেন ছেলেদের এটা। উপর আচ্ছা, হামলা আমরা শেষ হয়েছে। করে দিই। ধন্যবাদ। আপনারা যাচ্ছেন, এতটুকু ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দর্শক।